গল্প বধুয়া তুমি অমাবস্যা। পর্ব ৩। লেখা নুরায়েশা মাহনুর। খাটের উপর অস্থিরতার নীরব যুদ্ধ চালিয়ে যাচ্ছে জায়রা। শরীর এপাশোপাশে গড়াচ্ছে, অথচ মন আটকে আছে সময়ের কাঁটায়। মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই বোঝা গেল 12টা 23। রাত গভীর হচ্ছে, অথচ ঘুম তার নাগালের বহু দূরে। পাশে নীলা নির্বিকার শ্বাসের ছন্দে নাকডাকার অলস শব্দ, দুশ্চিন্তার কোনো অভিধানই তার জানা নেই। এত অল্প সময়ে মানুষ কিভাবে এমন মৃত্যুসদৃশ ঘুমে তলিয়ে যায়, জায়রার বোধগম্যতার বাইরে। আরও কিছুক্ষণ শরীর ছুঁড়ে ফেলল বিছানার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শেষমেশ ক্লান্ত বিরক্তি শরীরকে বসিয়ে দিল। ঠোঁটের কোণে জমে থাকা অসন্তোষ ফিসফিসে বেরিয়ে এলো। ধুর বাবা, এত টেনশনে ঘুম আসে কারো? বাড়িতে চলে গেলেই ঢের ভালো হতো। অবশেষে পা টিপে খাট থেকে নেমে দাঁড়ালো জায়রা। ঘাড় কাত করে অনেকক্ষণ নীলার দিকে তাকিয়ে রইল। কি অবলীলায় ঘুমাচ্ছে! দেখে মনে হচ্ছে, পৃথিবীর সব ভার এসে এর কাঁধে পড়লেও এর ঘুম ভাঙবে না। এক মুহূর্তের জন্য ইচ্ছে হলো, এমন নিশ্চিন্ত ঘুমের দণ্ড হিসেবে বালিশটা চেপে ধরে একটু শ্বাসরোধের শিক্ষা দেবে। তারপরই নিজের ভাবনায় নিজেই থমকে গেল। এমন নিথর হয়ে মরার মতোই ঘুমোবে যদি, তাহলে তাকে এনেছিল কেন? মুহূর্তের ভেতরেই আরেকটা উপলব্ধি হুল ফোটালো, ওহ! আনেনি তো। নিজের পায়ে হেঁটেই তো সে এসেছে। ধুর! বিরক্তির ঝাঁপি খুলে ঘর ছেড়ে বেরিয়ে এলো জায়রা। বারান্দার শীতল ছায়ায় দাঁড়িয়ে চোখের পাতা জোড়া মুদিয়ে নিল। মুক্ত বাতাস ঢুকে পড়ল ফুসফুসের গভীরে, বুক ভরে উঠতেই প্রাণের ভেতর জমে থাকা ভার হালকা হয়ে এলো। এতক্ষণ পর শরীরটা সামান্য বিশ্রামের অনুমতি পেল। আরেকবার দীর্ঘ শ্বাস টেনে নিয়ে চোখ মেলে রেলিং আঁকড়ে ধরল সে। দোতলার সীমা পেরিয়ে তাকালো বিস্তৃত আকাশের দিকে। অকারণ ভালো লাগার ঢেউয়ে ঠোঁটের কোণ থেকে বেরিয়ে এলো সুর। শ্যামরে, তোমার শনে। শ্যামরে, তোমার শনে। একলা পাইয়াছি রে শ্যাম। একলা পাইয়াছি রে শ্যাম। এই নিঠু বনে। আজ পাশা খেলব রে শ্যাম। আজ পাশা খেলব রে শ্যাম। হঠাৎ করেই পরিচিত এক কণ্ঠস্বর কানে এসে ধাক্কা মারল। মুহূর্তেই বারান্দার কিনারা ছেড়ে নিচের দিকে ঝুঁকে তাকালো জায়রা। সেই ক্ষণেই বুকের ভেতর বন্দি পোড়ান পাখি ছটফট করে ডানা ঝাপটাল। হৃৎপিণ্ড এলোমেলো ছন্দে লাফিয়ে উঠল, শ্বাস আটকে এলো গলায়। এক নিমিষে মনে হলো, এ বুঝি ক্ষুদ্র এক বিপর্যয়, আকস্মিক এক হৃদকম্পনের আঘাত। মুষড়ে পড়ল জায়রা। স্ট্রিট লাইটের হলদেসাদা আভায় চকচকে কালো গাড়িটার গায়ে হেলান দিয়ে বসে আছে ফুয়াদ। এক পায়ের উপর আরেক পা তুলে, নির্লিপ্ততা ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক দোতলার বারান্দায় থাকা জায়রার দিকে। নিজের দিকে ফুয়াদের এমন চাহনির দৃশ্যটা চোখে পড়তেই জায়রা স্থবির হয়ে গেল। দুহাতে নিজের চোখ দুটো শক্ত করে ঘষে নিল একবার। মনে মনে নিজেকে সান্ত্বনা দিল সে। অতিরিক্ত ভাবনার ফলেই নিশ্চয়ই এমন অবাস্তব দৃশ্য ভেসে উঠছে। এটা নির্ঘাত হ্যালুসিনেশন। দোয়াদ্রুত ঠোঁটে ঠেকিয়ে কোনোমতে চোখের পাতা খুলল আবার। পরের মুহূর্তেই ফুয়াদ আলস্যভরা ভঙ্গিতে এক হাত তুলেই তার দিকে ইশারা করল। যেন সে কোনো সেলিব্রিটি আর জায়রা তার ডাইহার্ড ফ্যান। সঙ্গে সঙ্গেই জায়রার অন্তরাত্মা কেঁপে উঠল অজানা শীতল স্রোতে। আর এক সেকেন্ডও দেরি না করে ছুট লাগালো ঘরের ভেতর। পর্দার আড়ালে দাঁড়িয়ে ফাঁক গলে নিচের দিকে তাকিয়ে রইল। এই আলামত এখন এখানে কি করছে? চরের অপমানেই কি রাতের ঘুম উধাও হয়েছে তার? তাই কি প্রতিশোধ নিতে এসে হাজির? বুকের ভেতর প্রশ্নের পর প্রশ্ন গিজগিজ করতে লাগল। এবার কি করবে সে? ঠিক তখনই নীরবতা ভেঙে টুং করে বেজে উঠল মোবাইল। চমকে উঠে সেদিকে তাকিয়ে তড়িঘড়ি করে ফোনটা তুলে নিল জায়রা। মিস জায়রা ইসমাত, সারপ্রাইজটা কেমন লেগেছে? যেমনই লাগুক, ব্যাগ গুছিয়ে দ্রুত নিচে নেমে আসুন। আমাকে উপরে উঠতে হলে, চুলের মুঠি চেপে ধরে নিয়ে আসব। মহাবিপদ নামে সেভ করা আইডি থেকে ঝলসে ওঠা মেসেজটা পড়েই জায়রার মাথার ভেতর শূন্যতা নেমে এলো। মুহূর্তে আরেক ধাপ বেশি এলোমেলো হয়ে গেল তার চিন্তার জগৎ। সামনে কোন পথ নেই, পেছনেও নেই, উপায়শূন্যতার দেয়ালে পিঠ ঠেকে গেছে। পরাজয়ের শ্বাস ফেলে সে ঝাঁপিয়ে পড়ল নীলার দিকে। ওই নীলা, নীলারে। আমি গেলাম। তাড়াতাড়ি ওঠ। তোর প্রাণপ্রিয় বান্ধবী এখন মৌতের সাথে মল্লযুদ্ধে নেমেছে আর তুই এখানে দিব্যি কুম্ভকর্ণের ঘুম দিচ্ছিস?
ওঠ নীলা ওঠ। আমাকে শেষবারের মতো বিদায় দে। ওঠ। শেষ শব্দগুলো বেরোনোর সঙ্গে সঙ্গেই সজোরে ঝাঁকুনি দিল নীলাকে। ঘুমের অতল থেকে ছিটকে উঠে নীলা মুহূর্তেই আতঙ্কে জর্জরিত হয়ে পড়ল। বুক ধড়ফড় করতে করতে চিৎকার করে উঠল। ভূমিকম্প! ভূমিকম্প! জায়রা জলদি বের হ। ভূমিকম্প হচ্ছে। এলোপাতাড়ি শব্দ ঝরাতে ঝরাতে নীলার চোখ গিয়ে ঠেকল কুঁকড়ে বসে থাকা জায়রার মুখে। তুই এমন ভূতের মতো বসে আছিস কেন? জায়রা দীর্ঘশ্বাসটাকে আর ধরে রাখতে পারল না। বুকের গভীর থেকে টেনে বের করে আনল ক্লান্তির বাতাস। একটু পর তো ভূতি হয়ে যাব। তাই আগেভাগে রিহার্সাল দিচ্ছি। কি সব উদ্ভট কথা বলছিস? নেশা করেছিস নাকি? জায়রা মাথা নেড়ে না সূচক ইশারা করল। শরীর জুড়ে জমে থাকা অবসাদ নিয়ে ধীরে বারান্দার দিকে আঙুল তুলল। নীলা কিছুই ধরতে পারল না। কি দেখাচ্ছিস? আমার কবরখানা। কি আজেবাজে বকছিস? নিচে ফুয়াদ ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ তো কি হয়েছে, কি? প্রথম মুহূর্তে কথাটা নীলার মাথায় ঢোকেনি। কিন্তু পরের ক্ষণেই বোধগম্য হতেই মাথার ওপর আকাশ ফেটে পড়ল। বজ্রপাতের মতো অভিঘাত নেমে এলো তার চেতনায়। এতক্ষণকার ঘুমোজড়ানো বিরক্তি মুহূর্তেই উবে গেল। চোখ বড় বড় করে তাকালো জায়রার দিকে। সেই তাকানোর জবাবে জায়রা প্রাণহীন দৃষ্টিতে বিষণ্ণ হয়ে সম্মতি জানিয়ে মাথা ওপর নিচে নাড়ল। তারপর ধীর হাতে ফোনটা বাড়িয়ে দিল। নীলা স্ক্রিনে চোখ রেখে মেসেজের অক্ষরগুলো গিলতে লাগল। ঠিক তখনই ফোনটা আবার কেঁপে উঠল, আরেকটা বার্তা এসে পড়েছে। যদিও এমন কিছু করার আমার ইচ্ছে ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে কষ্টটা আমাকেই করতে হবে। মেসেজটা একসাথে চোখে পড়ল নীলা আর জায়রার। শব্দগুলো স্ক্রিনে স্থির, অথচ তার ভেতরের ইঙ্গিত দুজনের বুকেই ভার হয়ে নামল। নীলা বুক ভরে এক টান শ্বাস নিল, স্বরটাকে যথাসম্ভব স্থির রেখে বলল, চল, আমার সাথে আয়। আমি বুঝিয়ে বলবো। জায়রা কোনো উত্তর দিল না। দেওয়ার মতো অবস্থাতেও নেই। তার ভেতরের প্রাণ পাখিটা আরও আগেই উড়াল দিয়েছে। ভয় আর লজ্জার যুগল আক্রমণে সে অসাড়। ফুয়াদের সামনে দাঁড়ানোর চিন্তাটাই তার কাছে এখন সরাসরি যুদ্ধ ঘোষণা। জায়রা সবসময় ফুয়াদকে এড়িয়ে চলার চেষ্টা করে। কিভাবে কিভাবে যেন তাদের মাঝে একটু অদৃশ্য শত্রু দ্বন্দ্বও তৈরি হয়ে গেছে। কেউই কারো পথ মারায় না, ব্যক্তিগত বলয় ভাঙার দুঃসাহস দুজনের কারোরই নেই। ফুয়াদের দিক থেকেও জায়রাকে ঘিরে কখনো কোনো বাড়তি কৌতূহল দেখা যায়নি। আজই প্রথম, আর আজই একদিনেই সব হিসেব উল্টে গেছে। আর সেই উল্টপাল্টের কেন্দ্রে দাঁড়িয়ে আছে জায়রাই। লজ্জায় তার হাঁটু কাঁপছে, শরীর নিজের ভার নিতে পারছে না। কাউকে অপমান করা, অহেতুক কষ্ট দেওয়া এমন মানসিকতা তার স্বভাবে নেই। অথচ আজ নিজেরই অজান্তে সে এমন এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে, যেখানে আত্মসম্মানটা হালকা দুলছে, নড়বড়ে হয়ে। এই মুহূর্তে তার কাছে সবচেয়ে বেশি অচেনা লাগছে নিজেকেই। জায়রার চিন্তার জট কাটার আগেই নীলা তাকে প্রায় টেনে নিয়ে এসে হাজির করল ফুয়াদের সামনে। দুজনকে একসাথে এগিয়ে আসতে দেখে ফুয়াদ গাড়ির ডিকি থেকে নেমে সোজা হয়ে দাঁড়াল। পরনের শার্টের হাতা ধীরে ধীরে গুটাতে গুটাতে কয়েক কদম এগিয়ে এসে থামল ঠিক তাদের সামনে। জায়রা মাথা নিচু করে আছে, চোখ তোলার শ্বাসটুকুও জড়ো করতে পারেনি। ফুয়াদ ঘাড় সামান্য কাত করে দুজনকে একবার খুঁটিয়ে দেখল। তার মুখভঙ্গিতে তেমন কোনো উত্তেজনা নেই, কণ্ঠটাও অদ্ভুত রকম স্থির। সেই স্থিরতা ভেঙে যুবকের ঠোঁট থেকে বেরিয়ে এলো কয়েকটি বাক্য। আমি তো একজনকেই আসতে বলেছিলাম। এখন দেখি দুজন হাজির। এখানে কি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কোনো অফার চলছে নাকি? নীলা কথাটার ধারালো ইঙ্গিতে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। একবার জায়রার দিকে তাকালো, তারপর আবার ফুয়াদের চোখে চোখ রাখল। দেখুন ভাইয়া, রাতের বেলা এভাবে জায়রা যেতে পারে না। মা বাবা কি ভাববে বলুন তো? জায়রা কালকে বরং ভার্সিটি থেকে সরাসরি বাসায় চলে যাবে। ফুয়াদ নীলার কথাগুলো শুনল। কোনো প্রতিক্রিয়া দেখালো না। একবার শুধু চোখ বুলালো এলোমেলো দাঁড়িয়ে থাকা জায়রার দিকে। তারপর নীলার প্রশ্ন এড়িয়ে সরাসরি কথার তীর ছুড়ল জায়রার দিকে। তোমাকে আমি ব্যাগ নিয়ে আসতে বলেছিলাম। ব্যাগ কোথায়? উপরে। খুব ছোট করে উত্তর এলো জায়রার থেকে। ফুয়াদ এবার নীলার দিকে তাকিয়ে বলল,
ওর ব্যাগ নিয়ে এসো। কিন্তু ভাইয়া, মির্জা বাড়ির মেয়েরা অন্যের বাড়িতে রাত কাটায় না। এই স্বাধীনতা তাদের এখনো হয়নি। আর জায়রা এখন যেহেতু মির্জা বাড়িরই মেয়ে, সো শি হ্যাজ টু ফলো দ্য রুলস। কথাগুলো ঠান্ডা আর ধারালো শোনালো। কোনো ফাঁক রাখেনি পাল্টা যুক্তির জন্য। নিয়ে আয়। নীলার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বাক্য ছুড়ে দিল জায়রা। আর কোনো প্রশ্ন বা প্রতিক্রিয়া না টেনেই নীলা ঘুরে গেল ব্যাগ আনতে। ফুয়াদ গাড়ির গায়ে হেলান দিয়ে ঘাড় খানিক কাত করে একদৃষ্টে তাকিয়ে আছে জায়রার দিকে। দৃষ্টিতে কৌতূহল নেই, আছে স্থির পর্যবেক্ষণ। মনে হচ্ছে মানুষ নয়, কোনো অসম্পূর্ণ দৃশ্যকে পড়ছে সে। জায়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে অজান্তেই আঙুল কোচলাচ্ছে। একটা আরেকটার ভেতর গুজে, খুলে, আবার জড়াচ্ছে। চুল এলোমেলো, সাজের কোনো বালাই নেই। ওড়নাটা একদিকে ঢলে পড়েছে, তার একাংশ আবার উদাসীন ভঙ্গিতে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মিনিট তিনেকের মাথায় নীলা ফিরে এলো জায়রার ব্যাগ হাতে। কোনো কথা না বাড়িয়ে জায়রা ব্যাগটা কাঁধে তুলে নিল, তারপর হঠাৎ করেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। কালকে ভার্সিটিতে দেখা হবে। গিয়ে ঘুমিয়ে পড়। নীলা মুখ ভার করে বলল। থেকে যেতেও পারতি। সাবধানে যাস। জায়রা ধীরে ধীরে গাড়ির পেছনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হাত তুলবার আগেই ফুয়াদ এগিয়ে এসে সামনের সিটের দরজাটা খুলে দিল। গলার স্বরে স্পষ্ট সীমারেখা টেনে দিয়ে বলল। আমি কারো ড্রাইভার নই। জায়রা এক ঝলক তাকালো। কোনো কথা বলল না। নির্বাক আনুগত্যে গিয়ে সামনের সিটে বসে পড়ল। ইঞ্জিন জ্বলে উঠতেই মুহূর্তের ব্যবধানে শীষ কাটা গতিতে ছুটে চলল গাড়ি। আচমকা ফুয়াদ গতি ছেড়ে দিল লাগাম ছাড়া। স্পিডোমিটারের কাটা সীমা ছুতে ছুতে এগোচ্ছে। জায়রা বিস্ময় ফুয়াদের দিকে তাকালো। কিন্তু সেই দৃষ্টি যুবকের চেতনায় কোনো ঢেউ তুলল না। মনে হলো, সে গাড়ি চালাচ্ছে না, রীতিমতো আকাশের গায়ে গা ঘেঁষে গাড়িটাকে উড়িয়ে নিচ্ছে। হতবুদ্ধি জায়রা ফুয়াদের মুখের সামনে গিয়ে ফু দিতে লাগল। হাতে বাতাস ঠেলার ভঙ্গি করে অস্থির কণ্ঠে বলে উঠল। কুল, কুল, কুল। এইভাবে চালালে কিছুক্ষণের মধ্যেই পরলোক ভ্রমণে চলে যাব। ফুয়াদ একবার তির্যক দৃষ্টিতে তাকালো। চোখে বিরক্তির ক্ষণিক ঝিলিক। পরমুহূর্তেই স্পিড আরও এক ধাপ বাড়িয়ে দিল। জায়রা কোনো রকমের সামনে ঝুঁকে হাতের কাজ অক্ষত রেখে কাদো কাদো স্বরে সুর ধরল। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। ৮০-র বেশি তুললে বেশি অ্যাক্সিডেন্ট হবে। জায়রার কাদো কাদো মুখাবয়ব দেখে ফুয়াদ আর নিজের ঠোঁট সামলাতে পারল না। হালকা একচিলতে হাসি ফসকে বেরিয়ে এলো। সে মুখ ঘুরিয়ে নিল, যেন সেই হাসির অস্তিত্ব রমণীর চোখে ধরা না পড়ে। জায়রা মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। লোকটা কি তবে তাকে সরাসরি পরলোকে পাঠানোর শপথ নিয়েই স্টিয়ারিং ধরেছে? আশ্চর্য। মনে হচ্ছে, আর কয়েক মুহূর্তের মধ্যেই আত্মাটা দেহের খাঁচা ছেড়ে পাল দেবে। কণ্ঠস্বর গলার খাদে নামিয়ে এনে ভাঙা ভাঙা সুরে সে বলল। ফুয়াদ ভাই, প্লিজ আস্তে গাড়ি চালাও। নাইলে আমার হাতটা এক্ষুনি টুপ করে ছিঁড়ে এসে আমার হাতে চলে আসবে। মুহূর্তের ব্যবধানে, জায়রার বিস্ময় ছাপিয়ে ফুয়াদ ধীরে ধীরে স্পিড নামিয়ে আনল। গাড়ির গতি শালীন সীমায় ফিরে এলো। জায়রা হতচকিত হয়ে বেশ কিছুক্ষণ সামনের রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর দীর্ঘ এক শ্বাস ফেলে বুকের ভেতর জমে থাকা আতঙ্ক নামিয়ে এনে নিজেকে স্থির করে নিল। কিছুক্ষণ পর, জায়রা সিটে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। দৃষ্টিটা রাস্তার উপর ভাসছে, মনটা কোথায় আটকে আছে বোঝা যাচ্ছে না। গাড়ির ভেতর গাঢ় নীরবতা। লুকিং গ্লাসে একবার জায়রার দিকে চোখ রাখল ফুয়াদ। নিরেট স্বরে বলে উঠল। এমন কাজ করার কি দরকার, যেটা করে নিজেরই গিল্টি ফিল হয়? চোখে চোখ রেখে কথা বলা যায় না? জায়রা মুখ ঘুরিয়ে তাকালো যুবকের দিকে। চোখের কোণে জমে থাকা দ্বিধা সরিয়ে নিয়ে ধীর স্বরে বলল। সকালের ঘটনার জন্য আমি দুঃখিত। তুমি চাইলে চরের বদলে চর দিয়ে হিসেবটা মিটিয়ে নিতে পারো। ফুয়াদ মুখ ফিরিয়ে নিল। জায়রার আড়ালে ক্ষণিকের এক টুকরো হাসি ভেঙে পড়ল। পরমুহূর্তেই মুখের রেখাগুলো শক্ত করে আগের আদলে ফিরিয়ে আনল। গলায় হালকা তীক্ষ্ণতা মিশিয়ে বলল। সবার আগে ওই এলোমেলো চুলগুলো বেঁধে নাও। নইলে কখন যে চুলের মুঠি চেপে ধরি, বলা যায় না। এমনিতেও তো তোমার চুলটানা খাওয়ার শখ পুরনো।
তখন খেতে পারোনি বলেই তো হাত উঠেছিল। লজ্জায় জায়রার মনে হলো, মাটি ফেটে যদি এখনই তাকে গিলে নেয়। ব্যাগ হাতড়ে একটা ক্লিপ বের করল সে। চুল টান দিতেই অসম্ভব যন্ত্রণায় কেঁপে উঠল, হালকা একটা কখনই বেরিয়ে এলো ঠোঁটের ফাঁক গলে। পুরো মাথাটা এখনো ব্যথায় ঝাঁঝরা। চুলের গোড়ায় হাত দেওয়ার সাহস নেই। তবুও দাঁত চেপে, ঠোঁট কামড়ে আলগা করে চুলগুলো আটকে নিল জায়রা। এই সামান্য ঠোঁট কামড়ে ধরা দৃশ্যটুকুও ফুয়াদের চোখ এড়াল না। তবু সে কোনো মন্তব্য করল না, নির্বতাটাকে নির্বিকারভাবে বয়ে যেতে দিল। হঠাৎ ফুয়াদ স্টিয়ারিং ঘুরিয়ে সজোরে একটা মোড়ের ভেতর ঢুকিয়ে দিল গাড়িটা। আকস্মিক ঝাঁকুনিতে জায়রার শরীর দুলে উঠল। কোনোমতে নিজেকে সামলে নিয়ে হতভম্ব দৃষ্টিতে সামনের রাস্তার দিকে তাকালো সে। এটা বাড়ির পথ নয়। এই উপলব্ধিটুকুই যথেষ্ট ছিল। তার মানে কি ফুয়াদ সত্যিই ভেতরে ভেতরে কোনো বর্ষর কিছু ভেবে রেখেছে? রমণীর শরীরের রক্ত মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। আতঙ্কে জমে আসা কণ্ঠে কাপা কাপা স্বরে বলে উঠল, এটা তো বাড়ির রাস্তা নয়, ফুয়াদ ভাই। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।